নমস্কার, আপনারা দেখছেন সবসময় বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। আপনারা জানেন যারা সবসময় দর্শক যে গত লোকসভা ভোটের আগেও লোকসভার প্রার্থী মুখোমুখি অনুষ্ঠানে এসেছিলেন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি তখন জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে এসেছিলেন, বিদায়ী সাংসদ হিসেবে এসেছিলেন। আজকে কিন্তু উনি পুনর্নির্বাচিত হয়ে সাংসদ হয়েছেন। গতকাল তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন জনগণের রায়ে, এবং তারপর কিন্তু আজকে ইতিমধ্যে বহরমপুরে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তার ক্লাসমেট এবং রুমমেট মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জেলা শাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, এবং তারপরে আমাদের এই সবসময় স্টুডিওতে এসেছেন। অনেক কৃতজ্ঞতা অভিজিৎ ভাই, রোদের মধ্যে আমাদের এখানে এত ব্যস্ততার মাঝে আপনি এসেছেন সেজন্য। একটা বিষয় আপনাদের বলে রাখি, পৃথিবীতে খুব কম মানুষের এরকম সৌভাগ্য হয় যে যাদের ভালো নামটাকে ডাকলেই ডাক নাম চলে আসে। তাদের মধ্যে এরকম একজন মানুষ হচ্ছেন অভিজিৎ মুখোপাধ্যায়। অভিজিৎ বাবু, ভালো নাম অভিজিৎ, ডাক নাম বাবু। মানে এইরকম খুব কম মানুষই রয়েছেন যে ডাক নাম ডাকলেই মানে ভালো নাম ডাকলে ডাক নামটা চলে আসে। অভিজিৎ বাবু, স্বাভাবিক বাবু, আমরা যে কোনো মানুষকে বাবু বলি, অভিজিৎদার ডাক নাম হচ্ছে বাবু। অভিজিৎদা, এই যে গতকাল এই সময় আপনি তো বাড়ির মধ্যেই ছিলেন, আপনি প্রথমের দিকে ভোট গণনা কেন্দ্রে যাননি, তো তখন কি একটু টেনশন হচ্ছিল হালকা? দেখুন, ফ্র্যাঙ্কলি স্পিকিং টেনশন তো একটু ছিলই। আর জেনারেলি আমি তিনবার ইলেকশন লড়লাম। এর আগেও কখনো আমি রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার ঠিক আগের মুহূর্ত ছাড়া আমি গণনা কেন্দ্রে যেতাম না। সে আমি নলহাটিতেও যাইনি, এখানেও তাই, গতবার উপনির্বাচনেও তাই। তার প্রধান কারণ, ওখানে গিয়ে তো আমি বিশেষ কিছু করতে পারবো না। আর ওরা সব ঠিকঠাকই করবে। রিপ্রেজেন্টেটিভ আছেন, এমএলএ, এমপি, একজন যে রিপ্রেজেন্টেটিভ থাকেন তিনি ছিলেন, বাকি সব আমাদের কর্মীরা ছিলেন। খবর আমি মাঝে মাঝেই পাবো, আর সেটা টিভির মাধ্যমে পাবো, টেলিফোনের মাধ্যমে পাবো, সেই জন্যই যেতাম না। এটা যখন শিওর হয়ে গেলাম যে এবার জয় মোটামুটি নিশ্চিত, তখনই গেলাম আগের বারের মতো। টেনশন যে হয়নি তা নয়, কারণ প্রথমে ওপেনিং আমি দেখলাম যে ওপেনিং ব্যালেন্স বলতে পারেন -2200, 2200 টাকা, 2200 লস। তারপরে বোধহয় 500 প্লাস, এই করতে করতে প্লাস মাইনাস করতে করতে প্রায় 7 না 8, 6 না 7 রাউন্ড থেকে একটু একটু হালকা হালকা লিড হতে আরম্ভ করলো। তারপর একটা সময় প্রায় 15,000 প্লাস হয়ে গেছিলো, আবার তারপর সেটা কমে গেল। তো এটা তো হতেই পারে, টেনশন ছিল একটুখানি। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম, খুব কনফিডেন্ট ছিলাম যে একটা ভোট হলেও জিতবো। বলতে পারেন এটা হচ্ছে আমার পজিটিভ অ্যাটিটিউড। এটা বলতে পারেন যে হয়তো অনেকেই বলতে পারেন এটাকে যে রাজনীতি সম্বন্ধে বেশি অভিজ্ঞ নয় বলেই এরকম করে কমেন্ট দিচ্ছে। না, আপনি ভোটের দিনও বিভিন্ন জায়গায় টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, এবং অনেকেই বলছেন হ্যাঁ উনি বাড়িতে আছেন, তো আপনি বলেছেন আমি জিতছি, আমি এটা নিয়ে আমার কোনো আত্মবিশ্বাসের অভাব নেই। সেই জায়গাটা খুব পরিষ্কারই ছিল। তো একটা বিষয় যে বিভিন্ন নিশ্চয়ই কাজ করবেন আগামী দিনে জঙ্গিপুরের মানুষের জন্য, বিশেষ করে আপনার বাবা যখন জনপ্রতিনিধি ছিলেন বিভিন্ন জায়গায় তিনি বলতেন, জঙ্গিপুরে যখন বক্তব্য দিতেন, যে আমি মনে করি জঙ্গিপুর পুরোটা আমার একটা পরিবার, সেই পরিবার জঙ্গিপুরের মানুষরা সবাই আমার পরিবারের সদস্য। আমার মনে হয় আপনার মধ্যেও সেই ফিলিংসটাই কাজ করে। সেই জায়গা থেকে যেমন ক্রীড়া ক্ষেত্রে বা এমনি অন্য মেধা অনুসন্ধানের জন্য দীর্ঘ সময় ধরে আপনারা চেষ্টা করেছেন, বিশেষ করে কামদা কিঙ্কর স্মৃতি ফুটবল প্রতিযোগিতা, বহু ক্রীড়া যাদের মেধা রয়েছে তাদেরকে অনেককে তুলে নিয়ে এনে এসছেন, এবং মানুষের মুখে মুখে কামদা কিঙ্কর ফুটবল স্মৃতি ফুটবলের কথা সবাই জানে, সবাই দেখতে যান, উৎসাহিত হন। গোটা জেলার একটা ক্রীড়া ক্ষেত্রে একটা ছোটোখাটো বিপ্লব অন্তত বলা যায়। পাশাপাশি একটা জিনিস আমার মনে হয়েছিল, যে কারণে আপনার বোনের একটা সাক্ষাৎকার ভোটের আগে আমরা নিয়েছিলাম, যেহেতু উনি সাংস্কৃতিক ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপ্রতিষ্ঠিত একটি নাম, যে এই সাংস্কৃতিক মেধাও ধরুন মুর্শিদাবাদ তথা জঙ্গিপুরে রয়েছে, প্রচুর মানব সম্পদ রয়েছে, যাদের মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে, কিন্তু পরিবেশ পায় না, সেই পরিবেশের অভাবে তাদের সুযোগ হয় না। হয়তো একটি সাধারণ একটি ঘরের মেয়ে, সে হয়তো খুব ভালো গান করে, কিন্তু সে দেখা যাচ্ছে সে অনেক, তার সম্ভাবনা আছে অনেক বড় আর্টিস্ট হওয়ার, কিন্তু সে উপযুক্ত প্ল্যাটফর্ম, পরিকাঠামো, প্রশিক্ষণ পাচ্ছে না দেখে সে হচ্ছে না। এরকম অনেক জায়গাতেই রয়েছে, মুর্শিদাবাদেও আছে, জঙ্গিপুরেও আছে। তো উনি বলেছিলেন আমার দাদা যদি জিতে নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা অবশ্যই করা যেতে পারে। তো এই দিকটা কি আপনার বোনের যে প্রতিশ্রুতি, সেই দিকটা কি এবার আপনি একটু নজর দেবেন? অবশ্যই আমি বোনকেই সেই দায়িত্বটা দেবো, আমার স্ত্রীকেও সেই দায়িত্বটা দেবো। তুমি সকলের সঙ্গে কথাবার্তা বলে তোমরা এটাকে একটা প্র্যাকটিক্যালি মডেল ওয়ার্কআউট করো, 1 নম্বর মডেল ওয়ার্কআউট করো। আর সেকেন্ড হচ্ছে যে শুধু এই যে আমি বিভিন্ন জায়গা থেকে দেখে একটা জিনিস আমার মধ্যে খুব বিশ্বাস বেড়েছে, যে আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় খুব ট্যালেন্ট ছড়িয়ে আছে।
তারা হিডন, তারা জানে না, মানে তারাও হয়তো জানে কিন্তু তাদের ঠিক ডিসকভার করা যায়নি। যারা এটাকে কাজে লাগাতে পারে তারা জানতে পারেননি। এটা আমার কাছে খুব আশ্চর্যই লেগেছে, যেটা বলতে পারেন ভরসাচ্ছেদ আগুন, একটু ধুলো পড়ে আছে, একটু ছাই পড়ে আছে, একটু ফু দিলেই হয়তো ঠিক, একদম ঠিক তাই, এটা স্ফুলিঙ্গ বেরোবে। তো সেইটা করার এটা আমার একটা প্ল্যান আছে। এটা আগেও ছিল, কিন্তু আগে 1.5 বছরের জন্য নির্বাচিত হয়েছিলাম 2012 অক্টোবরে, আর এটা 2014 শেষ হয়ে গেল, 18 মাসের একটু বেশি হয়তো। এইবার তো আপনি 5 বছর পূর্ণ সময় আশা করি 5 বছর পূর্ণ সময়, কারণ এখন স্টেবল, যাই হোক স্টেবল একটা দল গভর্নমেন্ট তৈরি করবে। আর যদি আমাদের দল এখন সংখ্যা কমে গেল, আমার জেলা থেকে আনফর্চুনেটলি একজন এমপি কমে গেলেন, খুবই আনফর্চুনেট। এই জেলার জন্য কমেন্ট নেই, করেছে পাশের জেলা থেকে যে 3 অঞ্চল ছিল তার জন্য কমে গেল, তার জন্য আমরা খুব মর্মাহত, এবং আমার সমবেদনা ওনাদের সঙ্গে থাকবেই। কিন্তু আমি আবার জানি যিনি উনি ফেরতও আসবেন। কিন্তু এই যে জিনিস ট্যালেন্ট আছে বিভিন্ন জায়গাতে, সেগুলোকে বিভিন্ন মাধ্যমে, খেলা একটা ব্যাপার, নিশ্চয়ই খেলার কাজটা যেমনি আর্ট অ্যান্ড কালচার একটা ব্যাপার। যেহেতু আমি আর্ট অ্যান্ড কালচার খুব একটা বেশি বুঝি না, আমি মানে ফ্র্যাঙ্কলি বলছি, গান শুনতে ভালোবাসি কিন্তু গান গাইতে পারি না। একজন আন্তর্জাতিক খ্যাতি সে তো ঠিক আছে, উনি আছেন, সবাই আছেন, খালি আর্ট অ্যান্ড কালচার খালি তো নাচটাই একটা ব্যাপার না, গান আছে, আবৃত্তি আছে, নাটক আছে, নানা রকমের ব্যাপার আছে। তো আমার একটা প্রচেষ্টা থাকবে যদি এরকম ধরনের কোনো একটা একাডেমি জঙ্গিপুরে করা যায় কিনা। জঙ্গিপুর বলতে আমি খালি জঙ্গিপুর টাউনের কথা বলছি না, আমি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কথা, যে কোনো জায়গায় যেখান থেকে এটা ট্যাপ করার সুবিধা হয়। আর যেহেতু মুর্শিদাবাদ রাজা নবাবদের জায়গা, সেই জন্য এখানকার মানুষ অন্য অন্য গ্রাম বাংলা মানুষের থেকে, তারা গরিব হতে পারে, তারা বড়লোক হতে পারে, কিন্তু অনেক বেশি উন্নত মনের মানুষ, তাদের চিন্তা ভাবনা অনেক পজিটিভ এবং অনেক সূক্ষ্ম। সুতরাং এই পক্ষে আমি খুব আশাবাদী যে এরকম ধরনের যদি আমি ট্যালেন্ট এখান থেকে খুঁজে বার করতে পারি, এই ট্যালেন্টকে খুঁজে বার করার জন্য, যেমন আমার একটা পরিকল্পনা ছিল, সেটা কিছুটা বাস্তবায়িত হয়নি, যে আব্দুল কালাম সাহেব, আমি ডক্টর আব্দুল কালামের কথা বলছি না, আমাদের যিনি শিক্ষাবিদ ছিলেন এবং মন্ত্রী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, মৌলানা আজাদ, মৌলানা আজাদকে নিয়ে অনেকেই জানেন না, অনেক কিছু জানেন না। ওনার রিসেন্টলি একটা ইন্টারভিউ পড়ছিলাম আমি, 1947 সালে স্বাধীনতার আগে উনি দিয়েছিলেন লাহোরে। তাতে পাকিস্তান হলে কি কি হবে, আজকে যা যা হয়েছে, বাংলাদেশ বেরিয়ে যাবে ইত্যাদি থেকে সব কথা হুবহু উনি তখন প্রেডিক্ট করেছিলেন। এত দূরদৃষ্টি সম্পন্ন ছিল। এই মানুষ সম্বন্ধে আমরা কিছুই প্র্যাকটিক্যালি জানি না। একবার একটা তার জন্মদিন বা মৃত্যুদিন একটা পালন করা হয়, একটা চর্চা কেন্দ্র হতে পারে। এইটা আমি চাইছি মুর্শিদাবাদ থেকে, মানে আমি আমার জঙ্গিপুর ওখান থেকে শুরু করব, স্কুলের ডিবেট করা। তাতে লোকের ছেলেদের, ছেলে মেয়েদের, স্টুডেন্টদের পাবলিক স্পিকিংয়ের একটা ব্যাপার এসে যাবে। সেকেন্ড হচ্ছে লজিক ডিবেট, এটা খুবই হেলদি ব্যাপার, যুক্তি দিয়ে রাগ না করে নিজের কথা এক্সপ্রেস করা, পয়েন্টগুলোকে পিক আপ করা, কাউন্টার যুক্তি সাজানো, এই স্কিলটা ইনকালকেট করবে তারা। তারপরে পরবর্তীকালে সে কেউ প্রফেসর হতে পারে, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু তারা সামাজিক মানুষই তো থাকবে, সেখানে নিজেকে স্পেয়ার এটা করবে। ঠিক এরকম একটা ব্যাপার আমার একটা প্ল্যান আছে। তার সঙ্গে আর্ট কালচারও থাকবে একটা, কিন্তু সেটা কী করে করবো সেটা কিছু যারা এখানকার অভিজ্ঞ লোক আছেন তাদের সাহায্য নেব, এটাই আমার পরিকল্পনার মধ্যে আছে। কিন্তু সবথেকে বড় পরিকল্পনা যেগুলো আছে, যে অনেক কাজ প্রাক্তন সাংসদের আমলে শুরু হয়েছিল। আমার যেমন মেন একটা কাজ গঙ্গা পদ্মা ভাঙন, সেটা আগে সরকারের আমলে অনেকটা আমি করিয়ে রাখতে পেরেছি, কিন্তু অবশ্যই যেহেতু ওয়াটার হচ্ছে স্টেট সাবজেক্ট, সুতরাং স্টেট গভর্নমেন্টের সাপোর্ট দরকার। আমি তো প্রয়োজন হলে সিএমের সঙ্গে দেখা করবো, ইরিগেশন মন্ত্রীর সঙ্গে দেখা করবো, রাজ্যপালের সঙ্গে দেখা করবো। আগে প্রাইম মিনিস্টার স্যাংশন করে গেছেন, আগে ওয়াটার রিসোর্সেস মিনিস্টার স্যাংশন করে গেছেন, সেগুলোকে নিয়ে নতুন করে আবার আমি করাবো যদি প্রয়োজন হয়। এটা একটা। অনেক বিড়ি শ্রমিক আছে, বিড়ি শ্রমিকের 2-3টে ব্যাপার আছে, যে তাদের আরও স্বাস্থ্যর জন্য 2টো কাজ করা হয়েছে, আগের হেলথ মিনিস্টার স্যাংশন করে গেছেন, একটা সাগরদিঘি এবং একটা নবগ্রামে হসপিটাল। আমি একটু আগে ডিএমকে রিকোয়েস্ট করে এসেছিলাম যে এরকম চিঠি এসছে, বলে হ্যাঁ একটা চিঠি এসছে, ইলেকশন প্রসেসের জন্য কিছু করতে পারেননি, এরপরে ল্যান্ড দিলে ওরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নবগ্রামে আর সাগরদিঘিতে, বা এটা তো খুবই ভালো, 25 বেডের, 25 বেডের।
কিন্তু অসুবিধা হচ্ছে যে ডাক্তার এবং অন্য ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই সরকার যখন স্যাংশন করেছে সেই ব্যাপারটাতে তারা দেখবেন এটা আমার কি এই হসপিটালে কি পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল মানে স্টেট গভর্নমেন্টের? না, সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালে হ্যান্ড ওভার হয়েছে স্টেটকে। হ্যাঁ। স্টেট ইনফ্রাস্ট্রাকচারটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে একটা ফান্ড দিল, আমি এক্সাক্ট মেকানিজমটা হয়তো জানি না, কিন্তু ডাক্তার থেকে আরম্ভ করে সব কিছু স্টেট গভর্নমেন্ট প্রোভাইড করে। সেটা কি করে খরচার ইস্যু ওটা হয়, ওটা একটা ওদের গভর্নমেন্ট, দুটো গভর্নমেন্টের মধ্যে, স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে একটা হিসেব আছে, একটা বোঝাপড়া আছে। এইটা তেমনি ওই যে তারাপুরে যে বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতালটা আছে, খুব সেটা অনেক রকম অভিযোগ প্রায় শোনা যায়, খুব অবহেলিত, খুব বিপন্ন অবস্থায়। কারণটা কি সেই কারণটা আমাদের একটা খুব ভালো করে আমি অনুসন্ধান করে জানবো, জেনে যেটুকু আমার পক্ষে দূর করা সম্ভব আমি করব, আর যেটা আমার পক্ষে সম্ভব নয় সেটা আমি প্রচেষ্টা করে করাবো। এটা আমার একটা আইডিয়া এবং একটা ইচ্ছা। খালি হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার করে দিলে তো হয় না, সেটা মেনটেন্যান্স এবং সেটা রান করে সবথেকে বড় ব্যাপার। এটা যাচ্ছে শিশু শ্রমিকদের জন্য যে স্কুল আছে, সেই স্কুল কিছু উঠে যাচ্ছে, কিছু হচ্ছে, আর টিচাররা মাইনে পাচ্ছে না 1.5 বছর ধরে। সেটাও অনেকটা হয়তো স্যাংশন হয়েছে, এখন টাকাগুলোকে ওদের রিলিজ করানো, তাদের ভবিষ্যৎ সম্বন্ধে ভাবা। কারণ রাইট টু এডুকেশন অ্যাক্টে প্রত্যেক বাচ্চাকেই পড়তে হবে। যারা আজকে স্কুল এতে আছে আন্ডার স্কিম এ, তারা আন্ডার স্কিম বি স্কুল বিতে যাবে, টিচার তো লাগবেই। তখন এগুলোকে তুমি ইউজ করো। যারা অলরেডি ট্রেন, যারা অলরেডি তারা সার্ভিস দিয়েছে, কী করে হবে সেটা গভর্নমেন্ট নিজেরা ডিসাইড করবে, সেটা একটা। তারপরে হচ্ছে আরেকটা খুব চ্যালেঞ্জিং জব আমার কাছে আছে, সেটা এখানকার অনেকেই জানেন যে জঙ্গিপুরের কাছে মেগা ফুড পার্ক হয়েছে। মেগা ফুড পার্ক সেন্ট্রাল গভর্নমেন্টের IFCL প্লাস স্টেট গভর্নমেন্ট আর কিছু প্রাইভেট পার্টিসিপেশন আছে। এটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে হয়েছে, PPP মডেলে হয়েছে। তো সেটাতে ঠিক অ্যাকচুয়ালি টেক অফ হয়নি ওটাতে। ওইটাকে যে করে হোক যদি আমি ইন্ডাস্ট্রিগুলোকে আনতে পারি যারা প্রসেস ইন্ডাস্ট্রির মধ্যে আছে, যেমন ধরুন ওখানে প্রচুর ভালো টমেটো হয়, টমেটোর সেলফ লাইফ হচ্ছে 15 থেকে 20 দিন, টোটাল সিজন লাইফ হচ্ছে বোধহয় 1 থেকে 1.5 মাস, কিন্তু টমেটো সারা বছর লাগে। কাঁচা টমেটো করো, সেটাকে বাটনা বাটো অমুক করো, তার থেকে যদি কেচাপ থাকে বা ওটা পেস্ট থাকে, সেগুলো সবই তো আমরা এখান থেকে করতে পারি। র মেটেরিয়াল পাঠানোর পরিবর্তে ফিনিশ প্রোডাক্ট এখান থেকে যাবে, এটা একটা আছে। অ্যাপল এখানে লিচু আছে, আম আছে, সেগুলো লিচু 15 থেকে 20 দিন বা 3 সপ্তাহ সেলফ লাইফ, সেটাকে প্রসেস করে যদি আমরা জুস ক্যান করতে পারি, কারণ এটাই করলে ইনডাইরেক্টলি প্রচুর লোকের এমপ্লয়মেন্ট হবে। আমার দুটো পারপাস, এমপ্লয়মেন্ট জেনারেশন করা আর এখানকার ইকোনমিকে রোল অন করা। অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি সব থেকে ভালো এখন আছে, এরকম একটার পর একটা রকম প্রপোজাল আছে, সেগুলোকে করা। এগুলো সব ভাবনা চিন্তা খালি থাকলে তো হয় না, সেটাকে ট্রান্সলেট করতে হয়। তার জন্য মেহনত করার কোনো অসুবিধা নেই আমার। যেখানে যেতে হবে, যতবার যেতে হবে, অবশ্যই আমি যাব, অবশ্যই আমি সেটাকে প্রচেষ্টা করব। আমিও চাইবো এইসব ব্যাপারে যারা যারা আছেন তারা একটু হেল্প করুন। আমি একটা ইন্ডাস্ট্রি আনার চেষ্টা করেছিলাম, স্টিল অথরিটির একটা স্পেশাল স্টিল প্রসেসিং ইউনিট। সব ইন্সপেকশন হলো, তারা অ্যাডভার্টাইজমেন্ট দিল, সব কিছু করলো। আনফর্চুনেটলি একজনও জঙ্গিপুর থেকে যারা এলিজিবল, জঙ্গিপুর বা মুর্শিদাবাদ থেকে বা বেঙ্গল থেকে কেউ অ্যাপ্লাই করলো না। কোনো শিল্প একজন করলো, একটাই মাত্র টেন্ডার এলো, হ্যাঁ, কিন্তু তাদের এলিজিবিলিটি নেই। এখন এলিজিবিলিটি না থাকলে তো মানে ওটাকে ব্যালট করা যাবে না, করলোই না এটা। কিন্তু যাদের জমি ছিল, আমি এটাও বলেছিলাম যে তোমরা পার্টনার টাকা না থাকে তুমি জমি দাও, স্টিল অথরিটি তার সঙ্গে টেকনোলজি দেবে, র মেটেরিয়াল দেবে, আরও অন্য লোক আছে তারা এটাকে ফাইন্যান্স করে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি লাগাবে, 3 জনের পার্টনারশিপ থাকবে। আর এটা বাইব্যাক মেথডোলজি, আপনি যা প্রডিউস করবেন সঙ্গে সঙ্গে 100% রিসেল স্টিল অথরিটি কিনে নেবে। সুতরাং এটাতে জেনারেলি আপনার পে ব্যাক পিরিয়ড হয় 10 থেকে 15 বছর বা 8 বছর, এটাতে ছিল 3.5 থেকে 4 বছর, এবং আর টু স্কুইজ করলে হয়তো আরও কম হতে পারতো। কাউকে তো এই অপরচুনিটিটাও নিতে হবে নিশ্চয়ই। আর সেটাতে আমি তো চাইবো লোকাল, আমি বাইরের লোক এসে তাদের লাভটা কি, লোকাল শিল্পোদ্যোগীরা যদি ইনভলভ হয়, তাহলে সে একজন সাধারণ কর্মী থেকে বা সাধারণ মানুষ থেকে সে যদি শিল্পপতি হয়, ছোট হোক বড় হোক, আর এটা হলে ডাউনস্ট্রিম অনেকগুলো হয়, আর একটাকে দেখে আরেকটা আসে। আমি অবশ্য হাল ছাড়িনি, আমি আবার চেষ্টা করব সেটা বা ওরকম ধরনের অন্য কিছু। তো মেথডোলজি দেখে নেব কীভাবে করা যায়, কিন্তু আমার লোকাল যুবকদের, লোকাল শিক্ষিত যুবক এন্টারপ্রেনিউর টাইপের যারা আছেন তাদের হেল্প দরকার। অভিজিৎ দা, এই যে সার্টিফিকেট পেলেন, জয়ের সার্টিফিকেট নির্বাচন কমিশনের কাছ থেকে, তারপর আপনার বাবা মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে রাত্রিবেলায়?
সেখান থেকেই কথা হয়েছে। আচ্ছা। ওনার ইনস্ট্রাকশন ছিল, আমি গতকাল আমি দুবার ওনার সঙ্গে কথা বলেছিলাম। একটা ছিল যে যখন আমি যাচ্ছি কাউন্টিং স্টেশনে, তার আগে যখন জয় মোটামুটি নিশ্চিত, একটা রাউন্ড বাকি আছে, যে উল্টোও হতে পারতো, ফর্চুনেটলি হয়নি। জনগণ রায় দিয়েছেন, আমাকে একটা দায়িত্ব দিলেন। তো তাতে সেই সময় বললাম আমি যাচ্ছি অমুকের জন্য এই ব্যাপারে। বললেন ঠিক, গিয়ে একটা টেলিফোন করবে সার্টিফিকেট পাওয়ার পর। উনি বলেন না যে তুমি টেবিল থেকেই করবে, ওই ঘর থেকেই করবে, সেটা কিছু বলেননি। তাহলে ঠিক আছে, পরে আবার ভিড়ভাড় হবে, খুব গোলমাল হবে, আওয়াজে শোনা যাবে না। সার্টিফিকেট পাওয়ার পর সব নিয়ে তো ওখান থেকে জানালেন যে সার্টিফিকেট পেয়ে গেছি। উনি কি বললেন? বললো কনগ্রাটস, ভেরি গুড। মানে কিন্তু আমি সামনে ছিলাম না, কিন্তু চেহারাতে যে হাসির যে আওয়াজ পেলাম, তাতে মনে হলো খুব খুশি হবেন, ন্যাচারালি খুশি হবে। একটু আগে প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে আপনি সৌজন্য সাক্ষাৎ করলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি কি বললেন আপনাকে? কনগ্রাটস করলেন রাদার, আমি তো ওনাকে ধন্যবাদ এবং কনগ্রাটস করলাম যে দুটো কারণে। এই জয়টা তো আপনি কংগ্রেসের কর্মীদের এবং অধীরবাবুকে উৎসর্গ করেছেন। ন্যাচারালি উনি সাপোর্ট করেছেন পুরোপুরি 100%। ওনার টিম সাপোর্ট করেছে, আমাদের কংগ্রেস কর্মীরা করেছে, অর্গানাইজেশন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে উনি ব্যাপক ভোটে জিতেছেন, সেকেন্ড লার্জেস্ট মার্জিন ইন ইন্ডিয়া, মোদির পরেই। মোদির পরে। আমি বিভিন্ন বক্তৃতাতে বলেছি, দেখো অভিজিৎ মুখার্জি জিতবে কি জিতবে না সেটা নিয়ে একটা তর্ক হতে পারে, ডিবেট হতে পারে। অধীরবাবুর ডিবেট কি, জিতবে তো বটে, ওই নিয়ে কোনো কারো সংশয় নেই। মার্জিন নিয়ে, হ্যাঁ, 2 লাখ না 2.5 লাখ, আমিও সেখানে 1 লাখ কম আন্ডার এস্টিমেট করেছিলাম। মানে অনেকেই করেছিলেন, অনেক সংবাদ মাধ্যমে করেছিলেন। সেজন্য ওনাকে আমি একটা ইনফর্মালি আর্জি জানিয়েছি, দাদা আপনার যে এক্সেস আছে কিছু আমাকে দিয়ে দিন, কিছু মানন সাহেবকে দিয়ে দিন। তো এই যে এত বিপুল ভোটে ব্যবধানে অধীরবাবু জিতলেন, তার মেশিনারি, তার জনসংযোগ, তার জনসংযোগের পদ্ধতি, এটা তো অনেক শেখার রয়েছে বিষয়টা। নিশ্চয়ই আপনিও কি সেই জায়গাটা কিছুটা অনুসরণ করবেন? যেটা অবশ্যই, আমি তো অনুসরণ করেই তো করছি এখানে। যে নতুন করে আই ডোন্ট ডিসকভার হুইল। চাকা আবিষ্কার হয়ে গেছে, চাকা ব্যবহার করো। উনি যেটা করে গেছেন, ফলো দ্যাট। 100% না হলে 80% তো হবে, 90% তো হবে। 90% ফল পাবো, এবং পেয়েওছি তাই। এবং এই যে ধরুন আপনি দিল্লিতে যাবেন, জঙ্গিপুরে আসবেন, প্ল্যানিংটা কিরকম করেছেন? কতদিন জঙ্গিপুরে থাকবেন? যেমন ধরুন পার্লামেন্ট যদি থাকে, পার্লামেন্টের সময় আমি ওখানে থাকবো। আমি দেখেছি 99% আমার অ্যাটেন্ডেন্স। একটা দিন আমি করতে পারিনি, কারণ হচ্ছে এই যে রাষ্ট্রপতি মহোদয় এসেছিলেন ক্যান্টনমেন্ট ইনঅগ্রেশনের জন্য, সেই সময় খালি ওই দিনটাই আমি অ্যাবসেন্ট ছিলাম, বাকি আমি সর্বদা প্রেজেন্ট ছিলাম। আমার প্রেজেন্ট, আর সুতরাং ওই সময়টা আমি থাকবো দিল্লিতে, বাকি সময়টা এখানে। অভিজিৎদা, বিভিন্ন রাজনৈতিক মহলে গতকাল গোটা ভারতবর্ষ জুড়ে কার্যত বিজেপির সুনামিতে বা নরেন্দ্র মোদীর টর্নেডোতে যাই বলুন না কেন, ভরাডুবি হয়েছে কংগ্রেসের। অনেকেই রাজনৈতিক মহলে চর্চা চলছে যে প্রণব মুখোপাধ্যায় যদি কংগ্রেসে রাজনীতিতে থাকতেন, তাহলে কংগ্রেসের এই এতটা ভরাডুবি হতো না। আপনি কি বলবেন? না, আই রিজার্ভ মাই কমেন্ট, এখানে কোনো কমেন্ট দেবো না। না, একটা বিষয় বলুন, যে এই যে নরেন্দ্র মোদী সরকার আসছে, এরা কি ধরনের কাজ করবে বলে আপনার অন্তত মনে হয়? যেহেতু সরকার এসছে, বা থাম্পিং মেজরিটি নিয়ে, সিম্পল মেজরিটি নিয়ে ভদ্রলোক এসছেন, আমি এক্সপেক্ট করব প্রপার গভর্নেন্স হবে। রাইটের মতো গভর্নেন্স হবে না, আশা করি সেটা হবে না। কারণ যে যখন বড় দায়িত্বতে আসে, তার দায়িত্ব বেড়ে যায়, এবং সে সবার দেশের প্রত্যেকটা লোকের প্রধানমন্ত্রী। সেই ব্যক্তি, নাগরিক তাকে ভোট দিক আর না দিক, নিশ্চয়ই। সুতরাং আমি এক্সপেক্ট করব যে উনি সেইভাবেই করবেন। আর এখন কি করবেন, কিভাবে এক্সপেকটেশন, আমি তো ওনাকে শিখিয়ে দিতে পারবো না। উনি ওনার কাজ করবেন, তারপরে কাজ দেখে কমেন্ট করা যেতে পারে, তার আগে না। তো এক্সপেক্ট করব যে গুড গভর্নেন্স। অভিজিৎদা, অনেক রাজনৈতিক মহলে চর্চা চলছে যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে, অন্যান্য কেন্দ্রেও তৃণমূল প্রার্থী দিয়েছিল, এবং তৃণমূলের প্রার্থী দেওয়াটা, যেহেতু উপনির্বাচনে তৃণমূল আপনার বিরুদ্ধে কোনো প্রার্থী নেননি, সেই জায়গায় এই নির্বাচনে তৃণমূল প্রার্থী দিয়েছিল, সেই প্রার্থী দেওয়াটা আপনার জয়ের পক্ষে খানিকটা পরোক্ষভাবে বিষয়টা সাহায্য করেছে। কীরকম সাহায্য করেছে? তাদের মতামত হচ্ছে যে আজ যাই হোক, যে ওখান থেকে কোনো ভোট, অন্তত টিএমসির ভোটটা সিপি মানে অন্য কোথাও বিজেপিতে বা মানে অনেক কিছু হয়তো যেতে পারে, কিন্তু বামপন্থীদের ঘরে যায়নি। এইটা কি একটা অ্যাডভান্টেজ আপনাকে দিয়েছে? আমিও তাই মনে করি। সেজন্য ওনারা যখন প্রার্থী দিয়েছিলেন, আমি ওয়েলকামই করেছিলাম। হেরে যাওয়ার সম্ভাবনাও ছিল, হারতেও পারতাম। 8,000 ভোট খুব একটা বেশি বড় কিছু না, 2,500 থেকে অবশ্যই বড়, বেশি কয়েক গুণ। কিন্তু একটা লোকসভাতে 8,000, 10,000, 30,000 খুব একটা বেশি কিছু না। 7টা বিধানসভা কনস্টিটুয়েন্সি,
7,000 করে ভোট হলো 49 বা 50,000 হয়। সুতরাং একটা রিস্ক তো ছিলই, কিন্তু আমরা যাচাই করে দেখতে চেয়েছিলাম যে আমাদের কত সাপোর্ট আছে, কত অমুক আছে, সেটা আমরা প্রমাণ করতে পেরেছি যে উই আর স্ট্রঙ্গার দ্যান এনি আদার পার্টি ইন জঙ্গিপুর। স্বাধীনতার পর কংগ্রেসের এত বিপর্যয় হয়নি, এত কম সংখ্যক আসন কংগ্রেস কখনো পায়নি। এই ভরাডুবির কারণটা কি, আপনার কি মনে হয়? দেখুন, সামহাও আমার যেটুকু মনে হয় যে কংগ্রেস কোনো ব্যাপারে জনগণের, বিশেষ করে আরবান মিডল ক্লাসের এক্সপেকটেশন অতটা মিট করতে পারেনি, ডিসস্যাটিসফ্যাকশন ছিল। মেবি দ্যাট ইজ দ্য রিজন। এটা একটা সুনামি, কারণ আমি এখনই হঠাৎ টিভির সামনে বলে দেবো, আমি তো অত বড় বিশেষজ্ঞ নই। অ্যানালিসিস আমাদের হচ্ছে, ইন্ট্রোস্পেকশন হচ্ছে, এবং সম্ভাব্য কারণ এটাও হয়তো একটা হতে পারে। তবে একটাই কথা সিম্পল, জনগণ কংগ্রেসকে এইবারে প্রেফার করেনি বা কম প্রেফার করেছে, এটুকুই বলতে পারি। দিল্লিতে মোদি, রাজ্যে দিদি, এই যে রাজ্য জুড়ে তৃণমূলের যে ঝড় অব্যাহত রয়েছে, 34টা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, পাশাপাশি বিজেপি 2টো আসন পেয়েছে, এবং বিজেপি যে ওভারঅল পার্সেন্টেজ ওয়েস্ট বেঙ্গলে ভোটের, সেটা কংগ্রেসের থেকেও বেশি, সম্ভবত 18%। হ্যাঁ, তো এই জায়গায় দাঁড়িয়ে লেফট ফ্রন্টেরও বিপর্যয় হয়েছে। দুটো বিপর্যয়ের কারণ আপনার মতে আপনি একটু ব্যাখ্যা করুন, যে এই যে কংগ্রেসের আসন 2টো কমলো, সেটা সামগ্রিকভাবে ভারতবর্ষের সাপেক্ষে এটা কমা নয়, কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে বিজেপি 2টো পাচ্ছে, এবং তৃণমূলের জয়যাত্রা তো অব্যাহত, কেননা বিভিন্ন রকম ইস্যু ভোটের আগে এসেছিল সবাই, নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে বুদ্ধদেব ভট্টাচার্য এবং সোনিয়া গান্ধী পর্যন্ত বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সারদাকাণ্ড থেকে বিভিন্ন রকম ধর্ষণ, টেট কেলেঙ্কারি, নানা রকম বিষয়ে উঠেছে, বক্তৃতা সভায় সেগুলো উঠে এসেছে, কিন্তু আলটিমেটলি তৃণমূলের জয়যাত্রা কিন্তু মানে অব্যাহত। 34টা আসন তারা পেল, কংগ্রেস 2টো, বিজেপি 2টো, কংগ্রেস 4টি, বামপন্থীরা 2টো। এই বামেদেরই বিপর্যয়ের কারণটা কি? এত তো বামেদের বিপর্যয়ের কারণটা হচ্ছে যে বামের অনেক জায়গায় ভোট পাননি, অনেকে অল্টারনেটিভ হিসেবে মনে করছেন না, কংগ্রেস ফেল করেছে ওই জায়গাটা নিতে অ্যাজ অন ডেট। আর থার্ড হচ্ছে যে আমি উল্টো প্রশ্ন করছি, লাস্ট 3 দফায় যেরকম ইলেকশন যেটা হয়েছিল, সেই ইলেকশনে অনেক লোককে নিজের মতামত অনুযায়ী ভোট দিতে পেরেছিলেন, কারণ যাই হোক, এইখানেই আমি শেষ করছি। ঠিক আছে, আপনারা দেখছিলেন সবসময়ের মুখোমুখি অনুষ্ঠান। আজকে আমরা পেয়েছিলাম জঙ্গিপুর কেন্দ্রের নয়া সংসদ, সদ্য নির্বাচিত সাংসদ, পুনর্নির্বাচিত হয়েছেন যিনি কংগ্রেসের টিকিটে, অভিজিৎ মুখোপাধ্যায়। এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। অভিজিৎ দা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।